আসসালামু আলাইকুম। ইটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ ঘোষণা করা হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। প্রাধান্য পাবে ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। ব্রিফিংয়ে সেনা সদর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচার ভোট আয়োজনে বড় হুমকি। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। এবারের নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ। নওগাঁর জনসভায় জামায়াতের আমির মাস্তানি হুমকির রাজনীতি বন্ধ না হলে জুলাইয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি। আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানালেন আইনি উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি রোববার বিএনপি সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শেষ নির্বাচনীয় জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা এবং আশেপাশের জেলার ধানের শীষের প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন। ৮ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে বিএনপির সর্বশেষ যে জনসভা, সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবে। আমাদের ইশতেহার প্রকাশ করা হবে আগামীকাল বিকাল ৩টায়। এখন পর্যন্ত নির্বাচনে কোনো ধরনের ঝুঁকি নেই। এবার নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসতে পারবেন ভোটাররা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনী প্রধানের ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাহিনীর ডাইরেক্টর মিলিটারি অপারেশনস। জানান, ঝুঁকি তৈরি হলে আইনের মধ্য থেকে সব ধরনের ব্যবস্থা নেবে সেনাবাহিনী। জিএম তাসলিমের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঊর্ধ্বতন সামরিক, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এই সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান। সম্মানিত সেনাবাহিনী প্রধান যে দুটি মুখ্য উদ্দেশ্য নিয়ে সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করেছেন, তার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তা করতে বদ্ধপরিকর। পরে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত সারা দেশ থেকে 10,000-এর বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনী মাঠে প্রায় 1,10,000 সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে যারা ভোট কেন্দ্রে আসতে পারে সে ব্যাপারে আমাদের নিয়মিত টহল জারি থাকবে। সেনা সদরের ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবারে নির্বাচনে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে গুজব। এই বিষয়ে সবার সহযোগিতা চান তিনি। আপনারা যদি বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর একটা সংবাদ যদি আপনারা প্রকাশ করেন, ইলেকট্রনিক এবং যেটা মেইন স্ট্রিম মিডিয়া যেটা, সেখানে যদি এটা নিয়ে আসা যায় তাহলে এটা অনেকটাই রোধ করা সম্ভব হবে। গত নির্বাচনগুলোতে 40 থেকে 45,000 সেনা মোতায়েন থাকলেও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবার 1 লাখেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সব বাহিনী ও সংস্থার হেলিকপ্টার। এবারই প্রথম ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। জিএম তসলিম,
ATN বাংলা, ঢাকা। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেটার সঙ্গে আলোচনা চলছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মতামত বা পরামর্শ না দিয়ে শুধুমাত্র ৩০০ আসনে নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আসন্ন গণভোট ও ১৩তম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইউ পর্যবেক্ষক দল কাজ শুরু করেছে। এদের মধ্যে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি AMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। পরে পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান ইভার্স ইজাবস সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন আশা করে ইইউ। Our role here is not to get involved in advising or correcting or something. Our role here is to observe and then to transmit our observations afterwards. পরে কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনকালীন সময়ে ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ইসির কোনো পরিকল্পনা নেই। এই যে চ্যালেঞ্জটা আপনাদের সাথে আগাগোড়াই বলে আসছি, সেটাই আমরা আবারও বলেছি, রিইটারেট করেছি, সেটা হচ্ছে যে অপতথ্য, যেটা হচ্ছে তথ্যের অপপ্রচার। আমরা মেটার সাথে আলোচনা করেছি এবং আমরা কথা বলছি এবং দেখি, আমরা আশা করি যে মেটা আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে ১১৬টি আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে সচিব আরও বলেন, পুনঃমুদ্রণের কারণে ব্যালট পৌঁছাতে কিছুটা সময় লাগলেও খুব শীঘ্রই বাকি আসনগুলোতে তা পৌঁছে যাবে। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। এবারের নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই অভ্যুত্থানের মতো আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। ৪ জেলায় নির্বাচনী সফরের অংশ হিসেবে নওগাঁর ATM মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় নারীদের প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। আরো জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত সারা দেশে ছুটে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রতিটি জনপদের মানুষের কাছে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। তার কথায় ক্ষমতার মোহ নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার। ক্লান্তিহীন পথ চলার মধ্য দিয়ে জনগণকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। এই পথ চলা কেবল ভোটের জন্য নয়, এই পথ চলা একটি আদর্শিক রাষ্ট্র গড়ার সংগ্রাম। মানুষের ভালোবাসা আর দোয়ার শক্তিতেই এগিয়ে চলেছেন জামায়াতের আমির, আশার আলো হয়ে, ভরসার প্রতীক হয়ে। দুই হাত দিয়ে উপরে হাত, মাশাআল্লাহ, এবার হাত জায়গায় চলে গেছে। সকালে নওগাঁর ATM মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশে সংখ্যালঘু রাজনীতির কবর রচিত হবে। তিনি বলেন, এ দেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীকে। আমরা 11 দল যে যেখানে সমন্বয় করে আমরা নিয়েছি, যাকে যে মার্কা যেখানে তুলে দেওয়া হয়েছে, এটা আমাদের 11 দলের মার্কা। আপনারা কি দাঁড়িপাল্লার সাথে আছেন? আপনারা সবাই লড়ে যাবেন বিজয়ের জন্যে, মানবতার বিজয়, দুঃখী মানুষের বিজয়, মজলুমদের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়, জনগণের রাষ্ট্র কায়েমের বিজয়। সাফ কথা, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এটা আমাদের সকলের বিজয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই আন্দোলনের মতো বিপ্লবের হুঁশিয়ারিও দেন তিনি। এই বাংলাদেশেই যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার
আপনাদের পাশে সাঁওতালপল্লীতে কি করেছে আপনারা দেখেন নাই? তারা কি আমাদের ভাই না, বোন না? তারা কি এই দেশের নাগরিক না? আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো। পরে তিনি বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর জনসভায়। বলেন, দেশে পরিবারতন্ত্র ও আধিপত্যবাদী রাজনীতি চলবে না। ইনশাআল্লাহ চাঁপাইবাসীর হা। দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। নাটোরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। তোমাদের হাতে এই দেশের ভার। আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত সংবিধানের 148-এর এক অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পড়ান। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগ সরকার পতনের পর সংসদ ভেঙে দেয়া হয়েছে, স্পিকার পদত্যাগ করে নিখোঁজ, ডেপুটি স্পিকার কারাগারে। সংবিধানের 74-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আগের স্পিকার, ডেপুটি স্পিকার বহাল থাকবেন বলা হলেও তাদের দিয়ে শপথ পড়ানোর সুযোগ নেই বলে জানালেন আইন উপদেষ্টা। এই অবস্থায় উনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। এই অবস্থায় 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়ে চলছে আলোচনা। সংবিধানের 148-এর 2 ক অনুচ্ছেদে বলা আছে, গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার, ডেপুটি স্পিকার শপথ পড়াতে ব্যর্থ হলে পরের 3 দিনের মধ্যে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। আবার সংসদ কার্যপ্রণালী বিধির 2য় অধ্যায়ের 5-এর 1-এর ধারায় বলা আছে, রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিও শপথ পড়াতে পারবেন। এখন সেই পথেই হাঁটবে অন্তর্বর্তী সরকার। আমাদের সামনে 2টা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। শপথ করিতেছি। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পড়াবেন প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের। প্রতিমন্ত্রী রূপে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন পটুয়াখালী 4 আসনের প্রার্থীরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন রোধ করে আধুনিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবি এলাকাবাসীর। পটুয়াখালী থেকে আরিফ সুনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। কলাপাড়া ও রাঙামালী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন পটুয়াখালী 4। কুয়াকাটা সমুদ্র সৈকত এই আসনের আওতাভুক্ত। এছাড়া পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, দেশের 2য় বৃহত্তম মৎস্য বন্দর, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, শেরেবাংলা নৌঘাটি সহ নানা স্থাপনার কারণে আসনটিকে বরিশাল বিভাগের 21টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসাবে বিবেচনা করা হয়। এই আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। অন্যদিকে বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আমাদের মূল টার্গেট থাকবে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। আর এখানে একটি পোর্ট আছে, সেই পোর্টটা কিন্তু আপনি এখনো কাঙ্ক্ষিতভাবে ফাংশন করতে পারছে না। আমাদের অন্যতম লক্ষ্য থাকবে পোর্টটিকে চালু করা। ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে আমাদের যে সাধারণ শিক্ষা যেটা, এর যেমন আমাদের উন্নয়ন করতে হবে, তা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারিগরি শিক্ষার দিকে। এদিকে জামাত সমর্থিত 11 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের ডাক্তার জহিরুদ্দিন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণের মধ্যে যে নিরঙ্কুশ একটা উদ্বেগ, উচ্ছলতা ডেভেলপ করেছে, আমি আশা করি আগামী দিনে যে নির্বাচন 12 তারিখের নির্বাচনে জনগণ নিরঙ্কুশভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি।
পটুয়াখালী 4 আসনে মোট ভোটার 3,07,873 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাগেরহাট 1 আসনে মুখোমুখি বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী, ফলে জমে উঠেছে নির্বাচনী লড়াই। ভোটাররা বলছেন দল দেখে নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 1 আসন। এই আসনটিতে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। এই আসন থেকে বিএনপির সাবেক নেতা, এবারের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী থাকলেও তিনি আসনের মূল প্রতিদ্বন্দ্বী। আমার এখন ভয় হয় যে ম্যাক্সিমাম তরুণরা কর্মসংস্থান না হওয়াতে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। তা আমার যদি আল্লাহ আমাকে এখানে নির্বাচিত করে, আমি চেষ্টা করব বাগেরহাটে যে কর্মসংস্থানের একটা ভালো পরিবেশ সৃষ্টি করার জন্যে, এবং এর বাদেও আমার অনেক টাইপের পরিকল্পনা আছে। এবার বিএনপি মনোনয়ন দিয়েছে কপিল কৃষ্ণ মণ্ডলকে, তবে তাকে নিয়ে এলাকায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই কপিলের নামে একাধিক রাষ্ট্রদ্রোহী মামলা আছে। নমিনেশন কিনেছেন আমাদের হিন্দুদের নাম ভাঙাইয়ে, এই জায়গায় একটা হিন্দু কাউ চলে না থাকে। সে সহসভাপতি ছিল এবং সে একজন আওয়ামী লীগের দোসর। পিছিয়ে নেই জামাতের প্রার্থীও। দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে মশিউর রহমান খান এলাকাবাসীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। এই নির্বাচনের ইতিহাস বিশ্বকে জানিয়ে দেবে যে না, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে উল্লেখযোগ্য কোনো সংঘাত ছাড়াই একটি সুন্দর, ক্রেডিবল, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটাররা চাইছেন একজন সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে, যিনি কথায় নয় কাজে নিজের যোগ্যতার প্রমাণ দেবেন। আমরা চাচ্ছি দুর্নীতিমুক্ত একটা প্রার্থী পাবো এবং সে প্রত্যেকের জন্য কাজ করবে। পানির সমস্যা সমাধানের জন্য আর কি যে বেশি গুরুত্ব দেবে, মনে হবে যে তার সে দায়িত্ব নিয়ে করবে আর কি, সেরকম একজন প্রার্থীকে চাচ্ছিলাম। কোনো গরিব মানুষ দিনমজুরি, তার কাছে যে ব্যর্থতা না হয়, সঠিক বিচার যাতে পায়, সেই প্রার্থী চাই। ব্যক্তিগতভাবে যদি বলতে হয় তাহলে আমরা চাই দেশের উন্নয়ন, পাশাপাশি আমার নিজস্ব এলাকার উন্নয়ন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চলমান উত্তেজনা প্রশমনে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও দুপক্ষই এখন ওমানের মাস্কাটে আলোচনায় বসবে বলে রাজি হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনো অনড় অবস্থানে দুই দেশ। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পারমাণবিক বিষয়ের পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যের সশস্ত্র দলগুলোকে সমর্থন দেয়া এবং দেশটির জনগণের সঙ্গে আচরণের বিষয়গুলো আলোচনায় থাকতে হবে। জবাবে ইরান স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক বিরোধ নিয়ে আলোচনাকে তেহরান স্বাগত জানায়, কিন্তু এর বাইরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, বরং এই বিষয়ে মার্কিনীদের চাপ আলোচনাকে ব্যাহত করবে। এবার খেলার খবর। আকবর আলীর দুরন্ত একাদশকে 6 উইকেটে হারিয়ে অদম্য বাংলাদেশ টি-20 কাপ ক্রিকেটে শুভ সূচনা করল লিটন দাসের ধূমকেতু একাদশ। 145 রানে জয়ের টার্গেটে নেমে লিটন দাস ও সাইফ হাসানের 50-তে 23 বল হাতে রেখে 4 উইকেটে 146 রান তুলে জয় পায় ধূমকেতু। লিটন দাস সর্বোচ্চ 65 রানে অপরাজিত থাকেন, আর সাইফ হাসান করেন 50 রান। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করে 143 রানে অল আউট হয় দুরন্ত একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ 39 রান করেন রবিন। অধিনায়ক আকবর আলী করেন 18 রান। ধূমকেতুর বোলারদের মধ্যে রিশাদ হোসেন 21 রানে 3 উইকেট তুলে নিয়ে দুরন্ত ইনিংসকে বড় হতে দেননি। নিরাপত্তার কারণে ভারতে গিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে না যাওয়ায় খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে দিতে বিসিবি এই টুর্নামেন্টের আয়োজন করে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ ঘোষণা করা হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। প্রাধান্য পাবে ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। ব্রিফিংয়ে সেনা সদর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচার ভোট আয়োজনে বড় হুমকি।
নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। এবারের নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ। নগর জনসভায় জামায়াতের আমির মাস্তানি হুমকির রাজনীতি বন্ধ না হলে জুলাইয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি। আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানালেন আইন উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।